हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के आबार एक गुरुत्वपूर्ण क्लास नहीं तुम्हारे सामने हाजिर হয়েছি। সেটা হচ্ছে টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2025 এর 74 নম্বর ক্লাস। এর আগে 73টা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সেখানে 73 ক্লাসের সাথে সাথে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস, যেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত বইগুলোর সম্পূর্ণ তথ্য, এনসিএফ 2005, आरटी 2009, एनईपी 2020, पोषण अभियान समस्त टपिक एवं गुरुत्वपूर्ण जे इम्पोर्टेंट लेखकদের পরিচিতি একসাথে এক এক করে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেওয়া হয়েছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করেনি বা চ্যানেল নতুন আছে, অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ইন্টারভিউ যে ক্লাসগুলো করা হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল হবে আগামী ইন্টারভিউর জন্য। তো সকলে ক্লাসগুলো মন দিয়ে দেখো এবং পারলে ভিডিওটি লাইক করবে, বাকি সাথে শেয়ার করবে আর হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবে না। তো আজকে 74 নম্বর ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। তো অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করবে না, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। কারণ ইন্টারভিউ ক্লাস একটু হয়তো লেন্দি হয় অনেকগুলো ক্লাস, এবং বোঝানো এখানে কিন্তু একটু যুক্তি রয়েছে। কারণ গুটি কয়েক যে প্রশ্ন নিয়ে এলাম এবং সেখানে এমসিকিউ আকারে রেখে দিলাম সেটা নয়, এটা কিন্তু ইন্টারভিউ ক্লাস এবং এটাতে তোমার মাস্ট কিন্তু এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন, যেগুলো 2017তে এসেছিল সেই প্রশ্ন, এবং তার সাথে সাথে বিভিন্ন তার অনুকরণে প্রশ্ন রাখা হয়েছে এই ক্লাসগুলোর মধ্য দিয়ে। ওকে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক এবং যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্কও কিন্তু ওখানে প্রোভাইড করাবে, সকল কিন্তু সেখান থেকে দেখে নিও। দেখো আজকে প্রথম প্রশ্ন কী রাখা হয়েছে না, সেটা হচ্ছে আজ 74 নম্বর ক্লাস। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে ছাত্রছাত্রীদের স্কুলে ইউনিফর্ম কেন পরতে বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 2017 ইন্টারভিউতে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল। তো এর কিন্তু একাধিক কারণ থাকে, যার মধ্যে মূল বিষয় সেগুলো এক এক করে আলোচনা করব। তো উত্তর হচ্ছে এর একাধিক কারণ রয়েছে। কারণগুলি নিম্নরূপ, এক এক করে আলোচনা করছি, দেখো সকলে। প্রথমত যেটা হচ্ছে শিশুরা হয় খুব চটপটে, দুরন্ত এবং তুলনা প্রবণ। এবার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সন্তানেরা একটি স্কুলে পড়ে থাকে যাদের আর্থিক অবস্থা সমান নয়, তাই সব ছাত্রছাত্রীর ব্যক্তিগত পোশাকে ভিন্নতা থাকবে। কারো পোশাকটি অনেক দামি হতে পারে, ঝলমলে হতে পারে, আবার কারোটি অতি সাধারণও হতে পারে। সঙ্গতভাবে এই নিম্নমানের পোশাক যে পরবে তার মন কিন্তু খারাপ থাকবে। সাথে সাথে শ্রেণী বৈষম্য যাতে শিক্ষার্থীদের মনকে আক্রান্ত না করে, এ কারণে মূলত ইউনিফর্মের প্রচলন শুরু হয়। এবং এই প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যারা এই প্রথম লাইনের উত্তরটা দিতে পারবে একদম ইন্টারভিউতে তোমার কিন্তু নাম্বার দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ স্যার বা ম্যাডামরা একদম কোনোভাবে কাঙ্ক্ষিত হবে না। কারণ একটা বিদ্যালয় মানুষ সেখানে কী বোঝায় যে প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা কাস্ট, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা বর্গের মানুষের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। যদি সেখানে একই স্কুল ড্রেস যদি না পরে আসে বা বিদ্যালয়ের মধ্যে যদি স্কুল ইউনিফর্ম না রাখা হয়, তাহলে কী হবে, বিভিন্ন রকমের, বিভিন্ন দামি, বিভিন্ন রঙের, বিভিন্ন চকমকে, বিভিন্ন রকমের কাপড় পরিধান করে আসবে। সেক্ষেত্রে একে অপরে কি ছোটো বড়ো যে মনোভাব সেটা তৈরি হবে, সামাজিক বৈষম্য তৈরি হবে। কিন্তু যদি একটা বিদ্যালয়ের মধ্যে স্কুল ইউনিফর্ম থাকে, তাহলে কে ছোট লোক, কে বড় লোক, কে দামি পোশাক পরেছে, কে কম দামি, কোনো কিছু আসবে না। সাথে করে সকলকে একই রকম দেখাবে, একটা বিদ্যালয়ের পরিচয় বাড়বে এবং তাদের মধ্যে, তাদের বাচ্চাদের মধ্যে যে বৈষম্য সেটা কিন্তু ধরা পড়বে না বা দেখা দেবে না। এই 2 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, একটু মাইক বাজছে, সকলে একটু অ্যাডজাস্ট করে নেবে ভিডিওটার মধ্যে দিয়ে। তো 2 নম্বর যেটা রয়েছে পয়েন্টটা, সেটা বলছে একই রকম পোশাক পরলে সবাইকে একরকম লাগার কারণে স্বাভাবিকভাবে সুন্দর লাগে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেক স্কুলের নিজস্ব মনোনীত ইউনিফর্ম রয়েছে, এরা ওই প্রতিষ্ঠানে পরিচয় বহন করে, এটা একটা মূল কারণ। 4 নম্বর পথেঘাটে কোনো বিপদ হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জন্যই কারণ অনেক সময় দেখা যায় কি যে পথেঘাটে কোনো যদি ছেলে বা মেয়ের মধ্যে কোনো যদি বিপদ ঘটলো বা শিক্ষার্থীর মধ্যে কোনো যদি অসুবিধা দেখা দিল, তাহলে সেই ইউনিফর্মের মধ্যে দিয়ে বোঝা যাবে সে বিদ্যালয়ে ছাত্র বা ছাত্রী রয়েছে বা বটে, এবং সেখানে তাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করার ফলে বাড়িতে পৌঁছে দেওয়ার যে একটা বিষয় সেটা কিন্তু ধরা পড়বে। নেক্সট 5 নম্বর বলছে বখাটে ছেলেরা, অর্থাৎ যে সমস্ত ছেলেরা বেশি বদমাইশ, বিরক্তকর হয়, তারা কিন্তু সাহস পায় না। এইসব কারণে আমার মনে হয় কি যে প্রত্যেক স্কুলের বাচ্চাকে তার স্কুলের নিজস্ব ইউনিফর্ম পরতে বলা হয়। তো এই যে কারণগুলো, এগুলো আমি শেয়ার করলাম এক এক করে। নেক্সট এবার 2 নম্বর প্রশ্ন, এবং এটা করা হয়েছে একটা স্টুডেন্টকে, এবং আমাদের একজন ছিল একজন, যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন পরে বিএড না করে ডিএলএড কেন করেছেন। অনেকেই কিন্তু ডিএলএড কখন করে, এইচএসের পর বা হায়ার সেকেন্ডারির পর, কিন্তু দেখা যায় কিছু কিছু শিক্ষার্থীরা কী করে না গ্র্যাজুয়েশনের পর করে। তো গ্র্যাজুয়েশনের পরে বিএডও করা যায়, কিন্তু বিএড না করে যদি ডিএলএড করলে তাহলে যদি প্রশ্নটা করা হয় তাহলে উত্তর কী হবে।
সেক্ষেত্রে কী বলতে হবে, নিজেকে একদম ভালোভাবে গুছিয়ে বলার চেষ্টা করতে হবে। এখানে উত্তর হচ্ছে যে নিজেকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমি ছোট থেকেই দেখছি। সমাজে বৃহৎ স্বার্থে কাজ করা বা শিশুদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমরা কি করি, আমার অনেক আগে থেকেই এমতো অবস্থায় গ্র্যাজুয়েশন করার পরে কিন্তু পারিবারিক কারণে আমার একটি চাকরির খুব প্রয়োজন হয়ে পড়ে। ওকে, সেই সময় দেখলাম যে শিক্ষকতা পেশায় আসতে গেলে বিএড বা ডিএলএড ডিগ্রি দরকার, কিন্তু সেই সময় বিএডের গ্রহণযোগ্যতা প্রাইমারিতে ছিল না। তাই আমি দেখলাম যে বিএড না করে ডিএলএড করলে আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটি এক্সামেই কিন্তু দিতে পারবো। এই জন্যই আমি বিএড না করে ডিএলএড করেছি। এইভাবে যদি নিজেকে গুছিয়ে বলতে পারা যায় কোনো অসুবিধা হবে না এবং নাম্বারটাও কিন্তু পাওয়া যাবে, নিজেকেও স্যাটিসফাই মনে করবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে আপনি কি শিক্ষার্থীদের শাস্তিদানের বিষয়টিকে সমর্থন করেন? এই প্রশ্নটি যদি করা হয় তার উত্তর কী হবে? তো একটু বড় বড় উত্তরগুলো হচ্ছে কী হবে না, শিশু শিক্ষার্থীদের শাস্তিদানের বিষয়টিকে আমি একেবারে সমর্থন করি না। শিক্ষার অধিকার আইনে পরিষ্কারভাবে বলা আছে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে কোনো শাস্তি গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই শিশুদের মনে ভয়, ভীতি এই সমস্ত বিষয়ে সঞ্চার করা যাবে না। শিশুদেরকে ভালোবেসে আনন্দের মধ্যে রেখে তাদের নতুন কোনো বিষয় শেখাতে হবে বা তার শিক্ষাদান করতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেহেতু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের শিক্ষার্থীদের কোনোভাবেই শাস্তি দেওয়া যাবেই না, যাতে করে শিশুদের স্তরে গিয়ে তাদের বন্ধুত্বপূর্ণভাবে একদম সুষ্ঠু সামাজিক পরিবেশের মধ্যে তাদেরকে বাস্তব উদাহরণের সহিত তাদেরকে শিক্ষাদান করা দেবে। কোনো অসুবিধা হলে শিক্ষক মহাশয়কে সেটা বারবার বোঝাতে হবে। এইভাবে কিন্তু শিক্ষার্থীদের বোঝানোটা দরকার, কোনোভাবে শাস্তি প্রয়োগ না করে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আপনি শহরে না গ্রামে বিদ্যালয় চান? এই প্রশ্নটি যদি করা হয় উত্তর কী হবে? তো এখানে বলা হচ্ছে শিক্ষকতা একটি মহান পেশা, আমি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাই আর এই জন্যই আমি নিজেকে তৈরি করেছি। এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি শহর বা গ্রাম নয়, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে যেতে প্রস্তুত। এবং এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল, কারণ অনেক সময় কি ডিস্ট্রিক্ট কাউন্সিলিং পর যে স্টেট কাউন্সিলিং হয় সেখানে কিন্তু অনেক দূর দূরান্ত জেলাতে কিন্তু চান্স পাওয়া যায় চাকরির জন্য। তো এই প্রশ্নটা অনেক সময় করে থাকেন। তবে আমি ব্যক্তিগতভাবে শহরের তুলনায় গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করাটা বেশি পছন্দ করি, কারণ শহরের বাচ্চারা যতটা আধুনিক শিক্ষা পাচ্ছে বা শহরের শিশুরা বিভিন্নভাবে যে সুবিধার শিক্ষা পাচ্ছেন সেটা কিন্তু যে গ্রামীণ বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা সেটা পায় না। যার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে এই সমস্ত বিদ্যালয়গুলোতে যে গ্রামীণ বিদ্যালয় সেগুলো গ্রামের বাচ্চাদের মধ্যে আধুনিক যে মানের শিক্ষা সঠিকভাবে দিতে চাই, আর তার জন্যই আমি গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করতে চাই। এভাবে উত্তরটা বলা যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে অতীতে জনহিতকর কী কাজ করেছেন? এই প্রশ্ন যদি করে তাহলে কী হবে, তাহলে আপনি একজন শিক্ষক হিসেবে যখন যোগদান করবেন ইন্টারভিউ আপনার রুমে জিজ্ঞেস করতে পারবে যে আপনি কি কোনো অতীতে কোনো জনহিতকর বা জনকল্যাণমূলক কোনো কাজ করেছেন? তো এখানে উত্তরটা কীভাবে বলতে হবে, তো আপনি কোনো এক এলাকার বন্যার সময় দুর্গত মানুষের ত্রাণ সামগ্রী এবং আশ্রয়স্থলে পৌঁছে দিতে যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তার উল্লেখ করতে পারেন, এটা হতে পারে। অর্থাৎ এখানে বিষয়টা বলা হচ্ছে, অথবা আপনি যদি ঝড়ের সময় অসহায় মানুষদের জন্য কিছু করে থাকেন সেটা উল্লেখ করতে পারেন। অথবা এছাড়া অতীতে আপনার এলাকায় রক্তদান শিবিরে আপনি বিশেষ ভূমিকা থাকলে বা বাল্যবিবাহ বা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে প্রচার যে কোনো ধরনের কাজে বিশেষ ভূমিকা অংশগ্রহণ করেছেন সেটাও জানাতে পারেন। অথবা যদি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে এবং আপনি যদি সেখানে থাকেন তাহলে সেখানে যে পীড়িত মানুষদের সেখানে আপনি রক্ষা করার জন্য যে সমস্ত কাজ করেছিলেন সেগুলো উল্লেখ করতে পারেন। তবে যে বিষয় উল্লেখ করবেন সেই বিষয় সম্পর্কে আপনার জন্য যথার্থ অভিজ্ঞতা থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখুন, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আরও করতে পারে স্যার বা ম্যাডামরা ইন্টারভিউ। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু কি করবেন? বিদ্যালয়ের জন্য আপনি বিশেষ কিছু কি করবেন একজন শিক্ষক হিসেবে? তো এখানে উত্তরটা কেমন হবে, তো বিদ্যালয়ে শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার প্রথম ও প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সঠিক রূপে শিক্ষা দেওয়া এবং তাদের যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে সেই দিকে নিজেকে পুরোপুরি নিয়োজিত করা, কর্তব্য এবং নিষ্ঠার সঙ্গে সেটাও করতে হবে। এর পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নতি কীভাবে ঘটানো যায় তার চেষ্টা চালিয়ে যাব। সমাজের সর্বস্তরের যে বিদ্যালয়ের গুণগত মান এবং সুনাম বৃদ্ধির জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ এবং তার সঠিক ও ফলপ্রসূ রূপায়ণ হবে আমার প্রধান লক্ষ্য। এবং এইভাবেই কিন্তু একটা বিদ্যালয় উন্নত করা যায় এবং বিশেষ কিছু কাজও করা যেতে পারে। ওকে।
নেক্সট তারপরে প্রশ্ন 7 নম্বর, যে স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত? এই প্রশ্নটা কিন্তু 2017-তে করা হয়েছে এই প্রশ্নটি। তো কী বলা হবে না, এটা উত্তর হচ্ছে উচিত বা অনুচিত, এর প্রসঙ্গে আমি কিন্তু ঠিক যাচ্ছি না। প্রথমত এটা বলতে হবে, তবে নীতিবোধ গল্প হিসেবে, উপদেশমূলক গল্প হিসেবে, জীবনী শক্তিতে মানুষকে সঠিক রূপে ভরপুর করার জন্য, মানবিক সত্তার বিকাশ, মনুষ্যত্ববোধকে আরও সামাজিকরণ করার জন্য স্কুলে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে স্কুলে পড়ানো যেতে পারে। এতে করে কী হবে, মানুষের মধ্যে সহনশীলতা, অপর ধর্মের প্রতি সহিষ্ণুতা, অন্যের ধর্মকে সঠিকভাবে জানার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে অনেকটাই বাড়বে। এতে করে সামাজিক যে অবক্ষয়, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন সামাজিক সমস্যা অনেকাংশেই কী হবে, কমে যাবে। তো এভাবেও কিন্তু উত্তরটা বলা যায় এবং এটা 2017-তে করা হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগছে সকলে জানাবে এবং প্রশ্নগুলোর দ্বারা যদি কেউ উপকৃত হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। আর সাথে সাথে বলবো যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করে প্রত্যেক দিন কিন্তু ক্লাস নিয়ে আসা হবে একদম সঠিক সময়ে সঠিকভাবে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, স্কুলে তো অনেক ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকে, সেক্ষেত্রে কীভাবে ধর্মগ্রন্থ পড়ানো যেতে পারে? তো এর উত্তর কী হবে, শরীরটা একটু ঠিক নেই, তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু সকলে অ্যাডজাস্ট করবে। আর বাইরে মাইক বাজছে যেহেতু পুজোর মুহূর্ত সময়। শারদীয়ার শুভেচ্ছা সকলকে, কারণ আজ বিজয়া দশমী, আবারও 365 দিন বাঙালিদের জন্য অপেক্ষা করতে হবে এবং সকল জাতিদের জন্য বলবো যে প্রত্যেকটা উৎসবে সকলে মেতে উঠুন, আনন্দ ফুর্তির মধ্যে থাকুন এবং নিজের জীবনকে ভালোভাবে একটা উচ্চশিক্ষার মধ্যে গড়ে তোলার চেষ্টা করুন। ওকে, এবং লাইক শেয়ার ভিডিওটি অবশ্যই করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো কি বলছে, তো এখানে উত্তর কী মানে, বিভিন্ন ধর্মাবলম্বী যদি শিক্ষার্থীরা যে স্কুলে থাকে বা যে স্কুলগুলি সেকুলার ভাবনা চিন্তা থেকে চালানো হয়, সে সমস্ত স্কুলে পার্টিকুলার কোনো ধর্মগ্রন্থ পড়ানো উচিত নয় বলে আমি মনে করছি। তবে কোনো ধর্মীয় পাঠ যদি কোনো নির্দিষ্ট স্কুলে ঐতিহ্য হয়, তার বিরোধীও কিন্তু আমি নয়। তবে আমি মনে করি মানুষের সার্বিক উন্নতির জন্য বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিশেষ বিশেষ যে বিষয় সেইগুলো নিয়ে কিন্তু সাহায্যের মাধ্যমে মানুষদের মধ্যে যে নৈতিকতা, যে আদর্শবাদিতা, তাছাড়া ব্যক্তির উন্নতি, সামাজিক উন্নতি ঘটানো সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পাঠ করা উচিত এবং পড়ানো উচিত। অর্থাৎ যেগুলো সমাজের মধ্যে ভালো, মানুষের মধ্যে ভালো, সেগুলোই কিন্তু করা উচিত, অন্য কিছু নয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ধরুন আপনার সহশিক্ষক প্রায় দিন বিদ্যালয়ে দেরি করে আসেন এবং তার ক্লাস কিন্তু আপনাকে নিতে হয়, এক্ষেত্রে আপনি কি করবেন? এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। তো এর সঠিক উত্তর কী হবে, তো এখানে বলা হয়েছে যে যদি কোনো বিদ্যালয়ের সহশিক্ষক আপনার ক্লাসের কলিগ যদি দেরিতে আসেন বা বিদ্যালয়ে কম আসেন, তাহলে আপনি কি করবেন? তো প্রথমত কি বলবেন না, প্রথমত বলতে হবে যে আমি মনে করি এমন ঘটনা একেবারেই কাম্য নয়। তবে যদি এমন ঘটনা আমি আমার সহশিক্ষকের ক্ষেত্রে কিছুদিন লক্ষ্য করি, তাহলে আমি তার অসুবিধার কারণ জানতে চাইব এবং কি করে সেটি সমাধান করা যায় সেটিও দেখব। যদি দেখি কোনো জরুরি পরিস্থিতির জন্য এমনটি 2-1 দিন হচ্ছে, তাহলে বাচ্চাদের যেন ক্ষতি না হয় তার জন্য এটা যেমন করা দরকার সেটা আমি করব। তাছাড়া যদি দেখা যায় যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন কাজ বা ঘটনা ঘটাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাহলে সেটা নিয়ে সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অথরিটির সামনে সেটা জানাবো এবং সেটা সমাধান করার চেষ্টা করব। নেক্সট 10 নম্বর প্রশ্ন, তুমি কোন পার্টিকে ভোট দিলে? এই প্রশ্নটা করা হতে পারে, বা আপনি কোন পার্টিকে সমর্থন করেন। তো যেহেতু বলবে যে আমি ভারতীয় নাগরিক, আমার বয়স 18+, সুতরাং আমার ভোট দেওয়ার আমার গণতান্ত্রিক কর্তব্য, আর ভোট দেওয়ার পর তার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখাও কিন্তু আমার কর্তব্য বা দায়িত্ব। আর এই ক্ষেত্রেই আমি এই জন্যই এইসব ব্যাপারে কিছু জানতে চাই না বা বলতে পারবো না, সরি স্যার, দুঃখিত বলে এটা বলেই স্কিপ করে দেওয়া বিষয়টা। তো এভাবে কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করি, কারণ এটা কিন্তু করা হয়েছিল 2017, যারা 2022 কোন প্রসেসে নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রশ্নটা করা হয়েছিল। তো এই ছিল মোট 10টি প্রশ্ন এবং আজকে 74 নম্বর ক্লাস। আশা করছি সকলে ভিডিওটির মধ্যে দিয়ে অনেক কিছু প্রশ্ন উত্তর জানতে পারলে বা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকির সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করতে চাই, অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখো যে আমি কী বিষয়ে শেয়ার করছি এবং সকলেই পারলে ভিডিওটি শেয়ার করে বাকিদেরকেও এটা কিন্তু জানিয়ে দাও। দেখো কী বলা হচ্ছে, একটু বিষয়টা দেখে নাও। দেখো, দ্য ওয়েব এডুকেশন তত্ত্বাবধানে
3টে পিডিএফ ফাইল বানানো হয়েছিল এর আগে, অর্থাৎ এটা কিন্তু এমন নয় যে এই মুহূর্তে ইন্টারভিউ নোটিফিকেশান এসেছে সেই জন্যই, এটার আগেও তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু এই পিডিএফগুলো বাই করে ফেলেছে। তো এই দ্য ওয়েব এডুকেশন ইউটিউব চ্যানেল তত্ত্বাবধানে 3টি গাইড পিডিএফ ফাইল বানানো হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্নোত্তর রিলেটেড, দ্বিতীয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমার জেলা, এবং তৃতীয় হচ্ছে ক্লাস 1 এবং 2 যে ডেমো পিডিএফ কীভাবে ডেমো দেবে একদম সহজ সরল ভাষাতে, প্রত্যেকটা ক্লাস 1-2 এ যে পড়া সে পড়ার থেকে কিন্তু ডেমো রেডি করা হয়েছে। এবং এই 3টে পিডিএফের দামগুলো আমি বলে দিই। একটা হচ্ছে 150 টাকা, যেটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করেছি সেটা। আমাদের পশ্চিমবঙ্গ আমার জেলা এটা 200 টাকা দাম, প্রথমে এটা ছিল 180 টাকা। এবং আরেকটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ যে ডেমনস্ট্রেশন সেটা গাইড বুকটা নিয়ে ক্লাস 1 এবং 2 রয়েছে, এটার দাম রয়েছে 250 টাকা। মোট 3টে পিডিএফ ফাইল মিলে রয়েছে 600 টাকা। 10ই জানুয়ারি পর্যন্ত এর আগে অফার ছিল এবং আজকে লাস্ট অফার, এর 2 তারিখ পর্যন্ত আমি অফারটা রেখেছি এবং আজকে 2 অক্টোবর এটা আজকে লাস্ট অফার। যারা এখনও পর্যন্ত এই পিডিএফ ফাইলগুলো বাই করেনি, আজকে যদি বাই করো তাহলে 550-র মধ্যে পাবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দামগুলো বেড়ে যাবে এবং প্রত্যেকটা গাইড যে পিডিএফ ফাইলগুলো বানানো হয়েছে খুবই হেল্পফুল এবং প্রায় 1000-4-5 স্টুডেন্ট কিন্তু এই পিডিএফ ফাইলগুলো বাই করে ফেলেছে। তো যারা এখনও পর্যন্ত বাই করেনি, এই যে নাম্বার দেওয়া রয়েছে ফর ডিটেলসে 8250241485, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কেউ কিন্তু ফোন করবে না। এখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবে, স্যাম্পল কপি পেয়ে যাবে। তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পিডিএফ ফাইলগুলো বাই করতে পারো। একসাথে কিনলে কিন্তু অবশ্যই অফার রয়েছে আজ পর্যন্ত, কাল থেকে আর কোনো কিছু অফার থাকছে না। তো যারা এখনও পর্যন্ত বাই করেনি, পিডিএফ ফাইলগুলো বাই করে নিজের পাশে রাখতে পারো। অবশ্যই কিন্তু এগুলো অনেক হেল্প করবে আগামী যে ইন্টারভিউ হতে চলেছে প্রাথমিকের শেখানোর জন্য। এমন নয় যে সকলকে ফোর্স করা হচ্ছে, নিজেদের পছন্দ মতো নিতে পারো। এবং এই প্রত্যেকটা পিডিএফ ফাইল বানানোর জন্য 2017 সালে যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়েছেন বর্তমানে, তাদের কিন্তু সহযোগিতার মধ্যে দিয়ে প্রায় 500+ টিচার্স রয়েছেন, তাদের সহযোগিতায় 3টে পিডিএফ ফাইল বানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাস্ট করে বা বিশ্বাস করে এই পিডিএফ ফাইলগুলো বাই করতে পারেন বা নিতে পারেন। তো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আরেকবার নাম্বার বলে দিচ্ছি 8250241485, অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ, নট কল ফর মি। ওকে, তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ তথ্য এবং ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বাকি সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো। বিজয়া দশমীর সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ।